তো দেখ, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা ব্যাচ স্টার্ট করছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই 2022-এর ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ। ঠিক আছে, যেহেতু আমাদের পিএসসির কত ভ্যাকেন্সি সেটা ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা আমরা অলরেডি সবাই দেখেও নিয়েছি যে কত কত কি ভ্যাকেন্সি আছে। তো সেই প্রসপেক্টিভে আমরা একটা ধারণা করতে পারি যে কাট অফ কত যেতে পারে, ইন্টারভিউ এর কত মোটামুটি মার্কস তুললে মোটামুটি একটা সিকিউর পজিশনে আমরা যেতে পারি। ঠিক আছে, কারণ এইবারে ইন্টারভিউটার ভ্যালুয়েশন অনেক বেশি। আগে যেটা সমস্যা ছিল যে রিটেনে খুব ভালো মার্কস পেলেও কেউ যদি ইন্টারভিউতে 40-এর উপর মার্কস যদি না পেত, তাহলে হচ্ছে সে রিটেন ক্লিয়ার করতে পারতো না। মানে আই মিন হচ্ছে সে জবটা ক্লিয়ার করতে পারতো না। কিন্তু এখনকার সিস্টেমে যেটা হয়েছে, সেই কাট অফ মার্কসটা তুলে দিয়েছে ইন্টারভিউ এর ক্ষেত্রে। তো ফলত যে যেরকম রেজাল্ট করবে রিটেনে আর ইন্টারভিউতে যেরকম রেজাল্ট করবে, দুটো টোটাল মার্কসের উপর বেস করে তাদের হচ্ছে রিটেনে টোটাল ফাইনাল যে কাট অফ সেটা বের হবে। তো এখানে ফার্স্টে আমি এইটার ব্যাপার নিয়ে আমি কয়েকটা জিনিস অনেকের মধ্যে সন্দেহ আছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমি ক্লিয়ার করি। আর কিভাবে আমরা ক্লাস এগোবো, কিভাবে আমরা নোট ডাউন করব, সেই সমস্ত জিনিস হচ্ছে আমি গাইড করে দেবো। এর আগেও আমি বলেছিলাম, প্রত্যেককেই আমি বলেছিলাম যে ইন্টারভিউ এর গাইডেন্সের যে ব্যাচ, তোরা অনেকেই বারবার বলতে স্যার ব্যাচ কবে স্টার্ট করবেন, ব্যাচ কবে স্টার্ট করবেন। তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে এখনো সময় আসেনি। তো এখন যেহেতু ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, তো এর মানেটা আমরা ধরে নিতে পারি যে পিএসসি অনগোয়িং প্রসেসে আছে। এর প্রধান বলার কারণ, এই ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার পর নেক্সট যে নোটিফিকেশনটা তারা দিয়েছে, এই নোটিফিকেশনটা সবাই নিশ্চয়ই দেখেছিস। দ্য ইন্টারভিউ শিডিউল ইন কানেকশন উইথ জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ্যাডভার্টাইজমেন্ট এত উইল বি পাবলিশ ডিউ কোর্স। ডিউ কোর্স মানে হচ্ছে তোর আমাদের পিএসসির যে একটা নির্দিষ্ট শিডিউল আছে, প্রত্যেকের তো একটা নির্দিষ্ট তারা রুটিন ফলো করে। তো এদের হচ্ছে কবে থেকে ইন্টারভিউ নেওয়া হবে, তারা তারা নিজেদের মধ্যে একটা ডেট ফাইনাল করে নিয়েছে। সেই ডেটটা কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। ডিউ কোর্স মানে হচ্ছে কিন্তু অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি এবং সঠিক সময়, এক কথায় যদি আমি বলি। ঠিক আছে, মানে এইটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এরপরও হয়তো ডিলে হবে, সেটার কোনো ব্যাপার নেই। এরা এইটা বলার একটাই মিনিং হচ্ছে যে এদের যে খাতা দেখার যে প্রসেস, খাতা দেখা অনেক সময় আমরা যেটা শুনছিলাম যে এরা পিএসসির হচ্ছে রিটেনের এগুলো হচ্ছে ম্যানুয়ালিও অনেক চেক করছে। ঠিক আছে, তো সেই সমস্ত কাজ কিন্তু পিএসসি এন্ড থেকে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ওরা কাট অফ মার্কসের অনুযায়ী হচ্ছে তারা শিডিউলটা বানাবে, লিস্টটা বানাবে, এবং সেই লিস্ট অনুযায়ী কাকে কাকে ডাকা হবে, কাকে কাকে ডাকা হবে না, সেই জিনিসটা হচ্ছে ওরা এখানে উল্লেখ করে দেবে। এখান পর্যন্ত সবাই ক্লিয়ার? দু তিনটে জিনিস তোদের মধ্যে কনফিউশন আছে। প্রথম কথা হচ্ছে যে আমি আগে এই লিস্টটা আগে আসি, এই লিস্টটা সম্পর্কে আমি আগে ডিটেলস বলে দিই, তারপরে হচ্ছে আমি তোদের আস্তে আস্তে এক একটা কনফিউশন ক্লিয়ার করবো। আজকে যা ক্লাসের মধ্যে যা বলবো, আশা করি কোনো কনফিউশন আর তোদের থাকা উচিত না। প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে এখানে আগে লিস্টে কত কি দেয়া আছে। আমাদের যে মেন মেন ডিপার্টমেন্ট, এক নম্বর হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে, তারপরে হচ্ছে আমাদের এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ওয়াটার ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস। মূলত এই কটা ডিপার্টমেন্টের উপরই হচ্ছে বেশি ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে,
এবার আমরা দেখতে পাচ্ছি যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে 96 আনরিজার্ভ আছে, ওবিসি 21, 13 যেরকম ভাবে যা সিরিয়াল ওয়াইজ আছে, এসটি এসটি করে ইরিগেশন টোটাল দিয়েছে 259টা। এখন তোদের মেন যেটা প্রশ্ন হচ্ছে, কিছু কিছু যা তোরা গ্রুপেতে প্রশ্ন করেছিলিস যে স্যার এখানে এসসি এসটিদের পার্সেন্টেজ, রিজার্ভেশনের যে পার্সেন্টেজটা সেটা আনরিজার্ভের ক্ষেত্রে অনেক কমে গেছে, এসসি এসটিদের ক্ষেত্রে বেড়ে গেছে, এটা কেন হচ্ছে? এটা সিম্পল কারণ আমি বলি। কোনো একটা জিনিস ধর আমার কোনো একটা সময় পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, এর আগে ধর জুনিয়র ইঞ্জিনিয়ার 2017 সালে আমার পরীক্ষা হয়েছিল, তাই তো? তো সেই সময় এসসি এসটির যে ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সি ওদের কাছে লিস্ট ছিল, সেই লিস্ট সাপোজ ধর আমার ছিল 40 জন, আমি কথার কথা বলছি এসসিদের। তো 40 জনের মধ্যে দেখা গেল শুধুমাত্র 30 জন হচ্ছে কোয়ালিফাই করেছে। তখন তো কাট অফ মার্কসের একটা ব্যাপার ছিল। তো 30 জন কাট অফ মার্কস ক্লিয়ার করে, ইন্টারভিউ কাট অফ মার্কস ক্লিয়ার করে টোটাল 30 জন হচ্ছে কোয়ালিফাই করেছে। তাহলে এখানে আমার পড়ে রইলো কত? 10টা। ঠিক আছে, এই যে 10টা ভ্যাকেন্সি আমার পড়ে রইলো, এই 10টা ভ্যাকেন্সি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে নেক্সট এক্সামিনেশন। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তার মানে এখন ধর যদি আমার নতুন শিডিউলে ধর 50টা এসসি ভ্যাকেন্সি থাকার কথা, আমার কথা বলছি, আমার 50টা এসসি ভ্যাকেন্সি থাকার কথা ছিল, তাহলে এখন এসসির ভ্যাকেন্সি 50 প্লাস 10 ইকুয়ালস টু 60 করে দিয়েছে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যাদের প্রশ্ন ছিল স্যার আনরিজার্ভের ক্ষেত্রে 40%, 45% নেমে গেছে, রিজার্ভেশনের ক্ষেত্রে বেড়ে গেছে, এটা কেন হয়েছে? এটার মূলত কারণ হচ্ছে এই জিনিসটা। পিএসসি হচ্ছে একটা সেলফ একটা অর্গানাইজেশন, যারা হচ্ছে যখনই কোনো কিছু করবে তাদের হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে তাদেরকে চলতে হয়। ঠিক আছে, রিজার্ভেশনে তাদের কোটাটা থাকে, কিন্তু তারপরে হচ্ছে তোর যে ভ্যাকেন্সি গুলো হচ্ছে তোর আমার ফিল আপ হয় না, সেগুলো নেক্সট এতে এক্সামিনেশনে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। এসসি এসটি কেসটা বোঝা গেছে সবাই যে রিজার্ভেশনের এটা কি হয়েছে। দ্বিতীয় নম্বর মেন টপিক ছিল তোদের যে স্যার ওবিসি নিয়ে হচ্ছে একটা কেস চলছে, তাহলে কি স্যার পিএসসি তে এখানে ওবিসির ভ্যাকেন্সি যেটা আছে বা ওই প্রসেসটাই কি বন্ধ হয়ে যাবে কিনা? এটা হচ্ছে অনেকেই বারবার লিখেছে, দেখলাম যে না বন্ধ হয়ে যাবে, এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। তো যেটা হচ্ছে অনগোয়িং যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা চলছে সেগুলো কিন্তু হবে। মানে এই পরীক্ষাটা যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য এই পরীক্ষাটায় কিন্তু ওবিসি এর যে সমস্যাটা যেটা দেখা দিচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে, সেইটা কিন্তু এখানে লাগু হচ্ছে না। সেই জন্যই দেখ এখানে পিএসসি কিন্তু ওবিসি এটাকে আলাদাভাবে তারা কিন্তু স্পেসিফাই করেছে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে? একটু সবাই মিলে রিপ্লাই দিবি। সবাই ক্লিয়ার রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই দুটো জিনিস নিয়ে কিন্তু কোনো কনফিউশন রাখবি না। এই দুটো জিনিস কিন্তু একদম, যে রিজার্ভেশনটা কেন এত বেশি হলো তার মূলত কারণ হচ্ছে এই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্যার ওবিসি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কি আদৌ সঠিক এই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য না? তো এই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য না। এই পরীক্ষায় যেমন রিজার্ভেশন লিস্ট দিচ্ছে সেই অনুযায়ী এরা এদের লিস্ট বার করবে। ঠিক আছে, এবার দেখ এইখানে আমি ভেবেছিলাম যে হয়তো ভ্যাকেন্সি আর একটু বাড়বে, কিন্তু এখানে ভ্যাকেন্সি বাড়ার কথা, কারণ আমি যেহেতু ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আছি, তো এই ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি আছে। প্রতি বছরই আমাদের কাছ থেকে ভ্যাকেন্সি লিস্ট দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেন যে পাঠায়নি ডিপার্টমেন্টে সেটা আমার কোনো আইডিয়া নেই। সরি, পিএসসি তে কেন পাঠায়নি আমার কোনো আইডিয়া নেই। এটাতে কিন্তু ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, সুতরাং এটা যেহেতু তোর লিস্ট কোনো কিছু পাঠায়নি, সেই জন্য এরা এখান থেকে কোনো রকম রিক্রুটমেন্ট করেনি, সেই জন্য এটাকে নীল রেখে দিয়েছে। মেন আমাদের যে যে ডিপার্টমেন্টগুলো বললাম, ইরিগেশন, পঞ্চায়েত, রুরাল, দেখ সেইগুলোতে ম্যাক্সিমামই ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে।
ওয়াটার রিসোর্স দেয়নি, পাবলিক হেলথও দিয়েছে, পাবলিক ওয়ার্কসও দিয়েছে। ট্রান্সপোর্ট বলে এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ নতুন একটা ডিপার্টমেন্ট, এটা আগে ছিল না, এখন নতুন তৈরি করেছে। এখন কি হচ্ছে যে এই সমস্ত ডিপার্টমেন্টে হচ্ছে আগে কি হতো, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোর মানে অ্যাজ ইফ মানে অ্যাডিশনাল চার্জ হিসাবে এইসব ডিপার্টমেন্টগুলো চলতো, ঠিক আছে। কিন্তু এখন দেখছি যে এরা পার্টিকুলার এই ডিপার্টমেন্টে নিচে, যেমন প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এই ডিপার্টমেন্টটায় কিন্তু আগে এতটা ভ্যাকেন্সি ছিল না, এবারে প্রচন্ড রকম ভাবে ভ্যাকেন্সি দিয়েছে, প্রায় 134 জন, ঠিক আছে। তো এরকম কিছু কিছু ডিপার্টমেন্ট অ্যাডিশনাল হিসাবে দিয়েছে। তো ইন্টারভিউ দেওয়ার সময় যখন চয়েস লিস্ট দিবি, তখন কিন্তু আমাদের যে মেন মেন ডিপার্টমেন্ট পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন, পঞ্চায়েত রুরাল, এইগুলো হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকবে এবং এইগুলোতে চান্স পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। এই ব্যাকওয়ার্ড ক্লাস প্লাস আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু তোর আমাদের মানে এক কথা বলতে গেলে আমি যদি বলি যে এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে তোর একদম সম্পূর্ণ নতুন নতুন ডিপার্টমেন্ট, আগে তৈরি হয়েছে কিন্তু মানে পার্টিকুলারলি এই ডিপার্টমেন্টে লোক নেওয়া এই নতুন নতুন সবে শুরু হয়েছে, ঠিক আছে। তো এইখান পর্যন্ত সবাই কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? স্যার চয়েস লিস্টে আমরা কতগুলো ডিপার্টমেন্ট দিতে পারি? চয়েস লিস্টে যতগুলো ডিপার্টমেন্ট আছে আই থিঙ্ক ততগুলো ডিপার্টমেন্টেরই লিস্ট দেয় মনে হয়, 10টা, আমাদের সময় 10টা লিস্ট ডিপার্টমেন্ট ছিল, 10টা লিস্টেরই চয়েস লিস্ট ছিল, ঠিক আছে। মনে হয় তোদের সিরিয়াল ওয়াইজই পুরোপুরি দিতে হতে পারে, বা 10টা এরকম সামথিং একটা দেয়, ঠিক আর আছে। একটা কোশ্চেন হচ্ছে ধরুন আহ, যারা ধরুন খুব বেশি নাম্বার পেয়েছে আর যারা কম নাম্বার পেয়েছে তাদের কি চয়েস লিস্টটা সেম রাখলে চলবে না স্যার? মানে যারা কম হবে তারা যদি ধরুন মেন মেন কিছু ডিপার্টমেন্ট দিল না বা শেষের দিকে দিল। দেখ, ব্যাপারটা আমি বলি কিরকম ভাবে সিলেকশন প্রসেসটা কিরকম ভাবে হয় সেটা আগে ভালো করে বোঝ। ইন্টারভিউ এর পর চয়েস লিস্ট সবাইকেই ফিল আপ করতে হবে। সাপোজ ধর তোর স্কোর এসছে, আমি কথা কথা বলে দিলাম 180 টোটাল, আর একজনের স্কোর এসছে ধর 160। তুই ফার্স্ট লিস্টে দিয়েছিস পিডব্লিউডি, তারপর ধর পিএইচই, তারপরে ধর ইরিগেশন, ঠিক আছে। পিডব্লিউডির ধর আমি ভ্যাকেন্সি ধরে নিলাম 18টা আছে, সেম এও পিডব্লিউডি, পিএইচই আর ইরিগেশন দিয়েছে। সবাই এই এই সিরিয়ালি ধর এক কথা বলছি যে ভ্যাকেন্সি লিস্টে চয়েস লিস্টটা ফিল আপ করেছে। তাহলে যার র্যাঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি আছে সে কিন্তু ফার্স্ট প্রেফারেন্সটা পাবে, সে পিডব্লিউডি। তোর যেহেতু র্যাঙ্ক 160 আর এখানে ভ্যাকেন্সি আছে 18, তুই কিন্তু আর পিডব্লিউডি পাবি না, কারণ পিডব্লিউডি অলরেডি ফিল আপ হয়ে গেছে। তখন হচ্ছে তোর নেক্সট যে চয়েস আছে পিএইচই, তুই তখন পিএইচিটা পাবি, ঠিক আছে। এইখানে হচ্ছে আবার তুই যদি ধর ফার্স্ট চয়েস তুই পিডব্লিউডি না দিয়ে, কথা কথা বলছি, তুই পিডব্লিউডি না দিয়ে ধর পিএইচই দিয়েছিস বা ইরিগেশন সাপোজ একটা দিয়েছিস, ঠিক আছে। এখানে দেখ এ ইরিগেশন 3 নম্বরে দিয়েছে, তাহলে ইরিগেশনে কিন্তু এখানে ভ্যাকেন্সি লিস্টটা কখনো ফিল আপ হচ্ছে না, সুতরাং তোর র্যাঙ্কটা প্রথমের দিকে চলে আসার প্রবাবিলিটি বেশি থাকে, ঠিক আছে। এইটা এমন নয় যে আমি যেহেতু আমার র্যাঙ্ক কম আছে সুতরাং আমি লাস্টের দিকে ডিপার্টমেন্টগুলোকে দেব, বা র্যাঙ্ক বেশি আছে বলে আমি প্রথম দিকে ডিপার্টমেন্ট, এটা কোনো ব্যাপার নয়। তোর পছন্দ মতো ডিপার্টমেন্ট যেমন তোর পছন্দ সেই অনুযায়ী তোরা চয়েস লিস্ট দিবি। কি বললাম বুঝতে পারছিস? যেমন যে যে ডিপার্টমেন্ট তোদের পছন্দ, কারো ইরিগেশন পছন্দ হতে পারে, কারো পিএইচি পছন্দ হতে পারে, তোর যেমন যেমন পছন্দ সেই অনুযায়ী প্রায়োরিটি ওয়াইজ তোরা হচ্ছে ফিল আপ করবি। বারবার বলছি, কারণ এই জিনিসটা যদি তোর মনে করিস যে না আমি এই ডিপার্টমেন্টটা দিলে এই ডিপার্টমেন্টটা আগে পাবো, এটা কিন্তু নয়। আমার র্যাঙ্ক অনুযায়ী আমি যে ডিপার্টমেন্টটা দেব সেই ডিপার্টমেন্টটা আমার থাকবে। আর একটা জিনিস এইখানে আর একটা সমস্যা আছে, তোদেরকে একটা কথা বলি, আমাদের ক্ষেত্রে র্যাঙ্কের ওপর বেস করে কিন্তু প্রমোশনের একটা স্কোপ থাকে,
ঠিক আছে, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তাদের কিন্তু প্রমোশনের একটা স্কোপ থাকে। ঠিক আছে, আমি আমার নিজের এক্সাম্পল দিই তোদেরকে বোঝাই। আমার যা র্যাঙ্ক হয়েছিল তাতে আমার পিডব্লিউডি, মানে আমি এই জিনিসটা ভুল করেছি বলেই তোদের বারবার আমি বলছি, আমি পিডব্লিউডি কোয়ালিফাই করছিলাম। ঠিক আছে, আমার যা র্যাঙ্ক ছিল, তো আমি এটাকে না করে আমি করেছিলাম ডাব্লিউআরডিডি। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমি পিডব্লিউডি ধর সাপোজ আমি চয়েস করতাম, আমার পিডব্লিউডিতে মেরিট লিস্টে ধর 80 মতো র্যাঙ্ক আসে, 80 জনের পর ধর আমার মেরিট লিস্টে নাম আসে, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, আমার র্যাঙ্ক ওয়াইজ হয়েছে। যেহেতু আমি ডাব্লিউআরডিডিটা দিয়েছিলাম এবং ডাব্লিউআরডিডি যারা প্রথম দিকে র্যাঙ্কার তারা প্রথম দিকে চয়েসে দেয়নি, আমার ডাব্লিউআরডিডি ফার্স্ট চয়েস ছিল, সেই জন্য আমার এখন ডাব্লিউআরডিডিতে র্যাঙ্ক হচ্ছে 1। অর্থাৎ ডাব্লিউআরডিডিতে যখন প্রমোশন হবে তখন কিন্তু সবার ফার্স্ট প্রমোশন কিন্তু আমার। অর্থাৎ আবার হচ্ছে পিডব্লিউডিতে আমার থেকে কিন্তু র্যাঙ্ক বেশি, কিন্তু এর প্রমোশন কিন্তু আমার থেকে পরে হতে পারে। ব্যাপারটা আমি বুঝতে পারছি, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্সটা আমি তোদের বলছি যে পিডব্লিউডিতে আমি পছন্দ অপছন্দের ব্যাপারটা সম্পূর্ণ নিজের। আমি ধর আমি কথার কথা বলছি, পিডব্লিউডিকে ফার্স্ট চয়েসে না দিয়ে আমি ইরিগেশনকে ফার্স্ট চয়েসে রাখছি। ঠিক আছে, ঠিক আছে, কেউ একজন ইরিগেশনকে ফার্স্ট চয়েসে রেখেছে, যার ইরিগেশনের ডিমান্ড সবচেয়ে বেশি, যারা প্রথম দিকে র্যাঙ্ক করছে তারা ইরিগেশনটাকে সবচেয়ে বেশি প্রেফার করছে। ঠিক আছে, তোর ধর র্যাঙ্ক হয়েছে 180 আর একজনের র্যাঙ্ক হয়েছে 160। ঠিক আছে, তুই কি করলি, ইরিগেশনটাকে তোর ফার্স্ট প্রেফারেন্সে রাখলি, 160 যে আছে সে ডাব্লিউআরডিডি কে ফার্স্ট প্রেফারেন্সে রাখলো। তোর ইরিগেশনের যখন মেরিট লিস্ট বের হলো, তোর র্যাঙ্ক হয়ে গেল ধর সাপোজ 18, whereas তোর ডাব্লিউআরডিডি তে যে 160 আছে স্কোর, তার র্যাঙ্ক হয়ে গেল সাপোজ ধর 2। যখন এইটা হয়ে যায় তখন পার্টিকুলার ডিপার্টমেন্টে তুই সিলেক্টেড হয়ে যাস, পরবর্তীকালে তুই এই ডিপার্টমেন্ট থেকে ধর ইরিগেশন ডিপার্টমেন্টে তুই যেতে পারবি না, তোর ডিপার্টমেন্ট কিন্তু ফাইনালাইজ হয়ে গেল। সুতরাং সিলেকশন প্রসেস যখন করতে হয়, এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু যারা এই ফিল্ডে আছে তারাই কিন্তু এই জিনিসগুলো বারবার বলতে পারবে। ঠিক আছে, ইরিগেশনে মানে ধর তোর থেকে ওর বেশি র্যাঙ্ক, কিন্তু ইরিগেশনে 18 নম্বর পজিশনে আছে, ওর প্রমোশন হয়তো 18 নম্বর, মানে প্রথম দিকে যারা আছে তাদের আগে প্রমোশন হবে, তারপর লিস্ট লিস্ট ভাবে প্রমোশন হয়। হ্যাঁ, রিজার্ভেশনের ক্ষেত্রে তাদের প্রমোশন কিছুটা জাম্প হয়, যারা এসসি এসটি আছে তাদের হচ্ছে জেনারেলদের থেকে খুব তাড়াতাড়ি প্রমোশন হয়, সেটা আলাদা কথা, আমি এটা বলছি আনরিজার্ভের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এ কিন্তু আগে প্রমোশন পাবে, এ কিন্তু অনেক পরে প্রমোশনটা পাবে। স্যালারি এক, দুজনের এও এক, কিন্তু এ কিন্তু আগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার প্রবাবিলিটিটা বেশি। ব্যাপারটা মাথায় ঢুকেছে সবার? একটু রিপ্লাই দে। হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। সুতরাং যখন চয়েস ফিল আপ করবি তখন তোর কতটা স্কোর হতে পারে, ঠিক আছে, তোর কতটা স্কোর হচ্ছে বা কতটা হতে পারে, সেই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবি। আমি সাপোজ আমি একদম বাস্তব উদাহরণ দিয়ে তোদের বলছি, ধর তোর পিডব্লিউডি এখানে ধর কত আমার লিস্ট দিয়েছে, পাবলিক ওয়ার্কসে 16 জন আছে, তাই তো? না, পিডব্লিউডি তে কত, 16 জন আছে নাকি রে? না, এটা তো না, এটা তো মেকানিক্যাল। পিডব্লিউডি তে 70 জন আছে, তাই তো? পিডব্লিউডি তে 70 জন আছে এখানে। আমার ইরিগেশনে কত আছে, ইরিগেশনে কত আছে আমার 96 জন, 96 জন। ঠিক আছে, জেনারেলি যারা প্রথম দিকে র্যাঙ্কার হয় বা যারা প্রথম দিকে স্কোর হয় তারা হচ্ছে এই দুটো ডিপার্টমেন্টকে চয়েস করে। কেন চয়েস করে? কারণ এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে ভার্টিক্যাল ডিপার্টমেন্ট।
ভার্টিক্যাল ডিপার্টমেন্ট মিন্স এদের সাথে হচ্ছে আমাদের তোর ওই মানে এক কথা বলতে গেলে এই ভিডিও ফিডিও এদের সাথে কোনো রকম ভাবে লিঙ্ক আপ নেই। ঠিক আছে, এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু এদের পুরো স্বতন্ত্র ডিপার্টমেন্ট। কোনো আমাদের বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে আর এই ডিপার্টমেন্টে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হয় তাদের কিন্তু একদম স্পেসিফিক্যালি এই ডিপার্টমেন্টের অফিসেই কিন্তু পোস্টিংটা হয়। ঠিক আছে, ওয়াইরাস বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে বিশেষ করে পাবলিক হেলথ, ওয়াটার রিসোর্স, পঞ্চায়েত, এই তিনটে বিডিও অফিসে বিডিও অফিসে পিএইচির একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি থাকে, ডাব্লিউআরডিডির জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা ভ্যাকেন্সি থাকে, অ্যান্ড পি অ্যান্ড আর ডি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই তিনটের ভ্যাকেন্সি থাকে। অর্থাৎ এদের নিজস্ব ডিপার্টমেন্ট আছে, এদের নিজস্ব ডিপার্টমেন্ট আছে, ভার্টিক্যাল ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট ছাড়াও বিডিও অফিসে এই তিনটে জায়গার পোস্টিং হয়। পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম? তখন এদের হচ্ছে কাজ হচ্ছে বিডিও অফিসে যে ইঞ্জিনিয়ারদের যে কাজ সেই কাজগুলোই এদেরকে করতে হবে। পিএইচই ধর পিএইচই রিলেটেড কাজগুলো করবে, ডাব্লিউআরডিডি রিলেটেড কাজ, পঞ্চায়েত রুরালে যে আছে সে পিএনআরডি রিলেটেড কাজগুলো করবে, এছাড়া আরো আদার্স ওদেরকে কাজ করতে হবে। ব্যাপারটা সবার ক্লিয়ার হলো? এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বল। বলছিলাম স্যার এই স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টটা মানে এটা ঠিক বুঝলাম না, এটা একটু। স্ট্যাটিস্টিক্স আর কিছুই নয়, এটা হচ্ছে তোর ডেটা কালেকশনের একটা ডিপার্টমেন্ট। মানে হচ্ছে তোর ইনফরমেশন কালেকশন করা বা হচ্ছে তোর কিছু সার্ভে টার্ভে হচ্ছে তার ডেটা, এক কথা ডেটা কালেকশনের একটা ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ডিপার্টমেন্টের ভাগ। সবার কাছে ক্লিয়ার হয়েছে? বিডিও অফিসে কিন্তু এই তিনটে ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নেবে। সুতরাং যারা কিন্তু ক্লিয়ার করবি তাদেরকে এটা জেনেই যেতে হবে যে এরা কিন্তু বিডিও অফিসে পোস্টিং হতে পারে। এই ব্যাপারটা সবার কাছে পুরো একদম স্পষ্ট ক্লিয়ার তো? ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তোদের যখন ইন্টারভিউ দিতে যাবি তখন কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে এবং হচ্ছে সেইভাবে চয়েস ফিল আপটা করতে হবে। আমি এখানে তোকে বারবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোদের বলে দিচ্ছি। এখানে ধর 70 আর 96 আছে, প্রায় ধর কারোর র্যাঙ্ক ধর হয়েছে আমার 250, 70 আর 96 মানে ধর 170-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে পিডব্লিউডি ইরিগেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কিন্তু এটা যে এমন নয় যে সবাই পিডব্লিউডি ইরিগেশনে দেবে। অনেকের পিএইচইও ভালো লাগে, অনেকের ডাব্লিউআরডিডিও ভালো লাগে। ঠিক আছে, আমি জাস্ট প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। তাহলে দেখ 150, প্রথম যে 150 থেকে 200 জন তারা কিন্তু এই ডিপার্টমেন্টটাকেই ফার্স্ট চয়েসে রাখবে। ঠিক আছে, এখন তুই যদি তোর ধর 250 র্যাঙ্ক আছে, বা ধর কথার কথা আমি বলছি 201 তোর র্যাঙ্ক রয়েছে, আমি ধর বললাম যে 200 নাম্বার পর্যন্ত, 200 মেরিট লিস্ট পর্যন্ত হচ্ছে এপিডব্লিউডি ইরিগেশনের মধ্যে নিয়েছে। বাই চান্স বা তোর 201 নয়, তোর র্যাঙ্ক হচ্ছে ধর সাপোজ 200। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল হচ্ছে 150 জন হচ্ছে, এখানে 200 পর্যন্ত পিডব্লিউডি ইরিগেশন চয়েস আছে, কারণ এর মাঝে অনেকে পিএইচই, ডাব্লিউআরডিডি, পিএনআরডি ফার্স্ট চয়েস দিয়ে দিতে পারে। তো যেহেতু তোর র্যাঙ্ক 200, তুই কিন্তু যদি পিডব্লিউডি বা ইরিগেশন যদি ফার্স্ট চয়েসে দিস, তোর লিস্টে কিন্তু নাম কিন্তু সবার লাস্টে চলে আসবে। ফলে ভবিষ্যতে যখন প্রমোশন হবে তোর কিন্তু অনেক লেটে প্রমোশন হবে। তখন তুই যদি দেখছিস যে তোর র্যাঙ্কটা হচ্ছে তোর 200-র মধ্যে আছে, তুই সেখানে ধর দিয়ে দিলি ডাব্লিউআরডিডি বা পিএনআরডিডি ফার্স্ট চয়েস দিয়ে দিলি। ঠিক আছে, তখন কিন্তু তোর র্যাঙ্কটা কিন্তু প্রথম দিকে তোর আসছে। হ্যাঁ, এরা তো ফিল আপ হয়েই যাচ্ছে, এরা তো ফিল আপ হয়েই যাচ্ছে। ঠিক আছে, এইটা সমস্যাটা কাদের হয়? যারা হচ্ছে একদম এই টাই পজিশনটাতে থাকবে। আমি বারবার বলছি, যারা এই টাই পজিশনটাতে থাকবে শেষের দিকে, মানে পিডব্লিউডি ইরিগেশনের ভ্যাকেন্সি শেষের দিকে থাকবে, তারা কিন্তু এই ফার্স্ট চয়েস কিন্তু পিডব্লিউডি ইরিগেশনটা যত সম্ভব না দেওয়ার
এটাই ভালো, তাদের র্যাঙ্কটা হচ্ছে অনেক পিছনে চলে যাচ্ছে। এবার দেখ, তোর যদি মনে হয় পিডব্লিউডি তুই ভালো, তো পিডব্লিউডি ভার্টিক্যাল ডিপার্টমেন্টে কাজ করবি, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, সম্পূর্ণ নিজের ব্যাপার, ঠিক আছে? কারো ইরিগেশন ভালো লাগে, আমি ইরিগেশন ডিপার্টমেন্টটাকেই আমার ফার্স্ট চয়েসে রাখবো, সেটা পুরোপুরি সম্পূর্ণ। কিন্তু যেটা হবে সেটা তোদের আমি বলে দিলাম। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবাই এখানে? এই হ্যাঁ রিলেটেড স্যার ক্লিয়ার আছে। বল, এই স্যার রিলেটেড একটা কোনো কোশ্চেন করতে কোয়ারি পারি? আছে? স্যার বলছি যে বিডিও অফিসে যদি পোস্টিং থাকে স্যার, ওখান থেকে কি ভার্টিক্যাল ডিপার্টমেন্টে ট্রান্সফার নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই হয়। এই ডাব্লিউআরডিডিতেই দেখ না, ডাব্লিউআরডিডিতে বিডিও অফিসে নেয়, ডাব্লিউআরডিডিতে এগ্রি ইরিগেশনের অফিসেও নেয়। এগ্রি ইরিগেশন অফিস তার নিজস্ব ভার্টিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইনভেস্টিগেশন অ্যান্ড প্ল্যানিং এ ডাব্লিউআরডিডিতে ছেলে নেয়, ঠিক আছে? সুইট বলে একটা ডিপার্টমেন্ট আছে, সুইডেও হচ্ছে ডাব্লিউআরডিডি থেকে ছেলে নেয়। এগুলো সম্পূর্ণ ভার্টিক্যাল ডিপার্টমেন্ট, এর সাথে বিডিওর কোনো কানেকশন নেই, ঠিক আছে? ভার্টিক্যাল ডিপার্টমেন্ট আছে, পিএনআরডিরও ভার্টিক্যাল ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, এবার আসি আমি মার্কসের জায়গাটা, এবার আমি আসি। স্যার প্রমোশন লাস্টের দিকে হলে কি কি প্রবলেম হবে? হ্যাঁ, স্যার প্রমোশন লাস্টের দিকে হলে কি কি প্রবলেম হবে? কিছুই প্রমোশনের লাস্টের দিকে কিছুই প্রবলেম হবে না, প্রমোশনটা লেটে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে প্রমোশনের ক্ষেত্রে একটা সুবিধা বা বেনিফিটেড আছে কি দেখ, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নেই। তুই যদি 8 বছর পর বা 6 বছর পর তুই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যে হাফ ইয়ারলি এক্সামিনেশনটা হয়, ধর সাপোজ কেউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, সে তার হাফ ইয়ারলি এক্সামিনেশনটা কমপ্লিট করে নিল, আফটার 10 ইয়ার্স বা একটা সার্টেন একটা ফিক্সড টাইম থাকে, তারপরে কিন্তু সে তার এক্সিকিউটিভ স্কেল যদি মানে সে এক্সিকিউটিভ প্রমোশন যদি নাও পায়, সে কিন্তু এক্সিকিউটিভ স্কেলটা পাবে। কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 8 বছরের পর হচ্ছে তুই এলিজিবল হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য। তুই পরীক্ষা ক্লিয়ার হয়ে গেলি, যতদিন না তুই প্রমোশন পাচ্ছিস ততদিন কিন্তু তুই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পে স্কেল পাবি না। যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা আর জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এটা নিয়ে অনেক হয়েছিল, কিন্তু এটা কিন্তু করেনি। মানে ধর একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, সে 20 বছর জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, সে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার স্কেলটাই পাচ্ছে। 20 বছর পর 21 বছরের সব ধর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলো, তখন সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্কেলটা পাবে। আর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে ধর 7 বছর 10 বছর ধর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, 10 বছর পর সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পে স্কেল পেতে শুরু করবে অটোমেটিক্যালি। ব্যাপারটা বুঝতে পারলাম? সে পোস্ট পাক বা না পাক, সে কিন্তু পাবে। কিন্তু তোকে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রমোশন পেলেই তবে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্কেলটা পাবে, তার আগে কিন্তু তুমি পে স্কেলটা পাবে। ক্লিয়ার? সুতরাং এটা আমি বারবার ওই জন্য বলছি যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে চয়েস যে লিস্টটা আছে, সেটা কোনটা কি দিবি না দিবি, সেটা হচ্ছে তোর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কিন্তু ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস গুলোকে ফিল আপ করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার ইন্টারভিউর আগে বুঝবো কি করে যে আমার র্যাঙ্কটা কেমন আছে? তুই তো নিজে টিএসসি তো স্যার র্যাঙ্ক বার করে নাই। একটা আইডিয়া আছে, ঠিক আছে? যখন একটা পরীক্ষা টিএসসি যদি সবাইকে স্যার নাম্বার দেয় তবে তো স্যার র্যাঙ্কটা বুঝতে পারবো, নাহলে স্যার র্যাঙ্কটা বুঝবো কি করে? অডিট অফ সাপোজ ধর আমি এই প্রসঙ্গটাতেই আসবো যে আমার কত মার্কস তুলতে হবে আমাকে ইন্টারভিউ করে, সেটার বিষয় হচ্ছে আমি এটা নিয়ে আমি আলোচনা করতে আসছিলাম, সেই প্রসঙ্গে তোদেরকে এটা আমি বলবো। মন দিয়ে এইখানটা খুব ভালো করে শোন, আগে স্ট্যাটিস্টিক্সটা বুঝতে হবে যে আমার কত স্কোর তুলতে পারলে আমি একটা পজিশনে যাব। আগের বারে 2017 সালের রিটেনের কাট অফ কত ছিল? অলমোস্ট 80-র মতো ছিল, তাই তো? তাই তো, এরকমই একটা ছিল মনে হয়। হ্যাঁ স্যার ওইরকম 80 পয়েন্ট। হ্যাঁ স্যার ওরকম 80 এর মতো ছিল। যাই হোক, আমি এখন ধরে নিচ্ছি, আমি অ্যারাউন্ড ধরে নিচ্ছি।
ঠিক আছে, আমার এক্স্যাক্টলি তো মনে নেই, 153 এর মতো ছিল, আমি 150 এখন ধরে নিচ্ছি, 150 আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 80 থেকে 150-র মধ্যে গ্যাপ কত হচ্ছে? 70 কত রে? 70 হচ্ছে স্যার। 70 70 হচ্ছে। একটা ইন্টারভিউতে অন অ্যান অ্যাভারেজ মার্কস দেয় 50 নাম্বার, অন অ্যান অ্যাভারেজ মার্কস দেয় 50 নাম্বার। 60 নাম্বার যে পাচ্ছে সে মানে বিশাল ব্যাপারটা, তার মানে তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। কিন্তু তুই মোটামুটিও যদি ইন্টারভিউ দিস 40 থেকে 50-এর মধ্যে তোকে কিন্তু মার্কস দেবেই। ঠিক আছে, তো আমি প্রত্যেকের ক্ষেত্রে অ্যাভারেজ আমি 50 ধরেই আমি এগোচ্ছি। ক্লিয়ার? আমি 50 ধরেই এগোচ্ছি। তাহলে দেখ, যে ছেলেটা হচ্ছে আগের বারে এক্সামিনেশনে 80 স্কোর করেছিল, 80 স্কোর করেছিল, সে যদি 50 নাম্বার ইন্টারভিউতে পায় তাহলে তার স্কোর হচ্ছিল কত? 130। 130। তাহলে সে কি ফাইনালে কাট অফ ক্লিয়ার করতে পেরেছিল? পারেনি। ভালো করে জিনিসটা বোঝ, কিন্তু সে কিন্তু ফাইনালে কাট অফ ক্লিয়ার করতে পারেনি। আমি এটা মানে একটা নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, সে কাট অফ ক্লিয়ার করতে তখনই পারবে যখন তাকে ইন্টারভিউতে 50 না পেয়ে 70 পেতে হবে, তবেই সে ফাইনালে গিয়ে, মানে ধর রিটেনে সে কাট অফ ক্লিয়ার করে নিয়েছে, একদম রিটেনটা যে গিয়ে কাট অফ ক্লিয়ার করে নিয়েছে, সে যদি ভেবে বসে থাকে যে না আমার এবার ইন্টারভিউটা মোটামুটি একটা দিলেই আমি মোটামুটি একটা পজিশন, না, তা কিন্তু নয়। আগের বারে সেটা একটা কাট অফের ব্যাপার ছিল 40 নাম্বার, সেটা তখন অনেক কাট ছাঁট হতো, কিন্তু এইবারে কিন্তু সেই জিনিসটা নেই। এইবারে যেহেতু তোমার কাট অফ হচ্ছে 80 আছে, মানে তোমাকে ওই 150টা পেতে গেলে তোমাকে 70 মিনিমাম পেতেই হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? মিনিমাম আমাকে 70 পেতে হবে, তবেই কিন্তু আমি ওই কাট অফটা ক্লিয়ার করতে পারবো। একজন পেয়েছিল ধর 120, তাহলে তাকে কাট অফ ক্লিয়ার করতে গেলে কত পেতে হতো? 30 পেতে হতো। 30 পেতে হতো। সিম্পল ফান্ডাটা বোঝা যাচ্ছে? তাহলে যার রিটেন যত ভালো হয়েছে তার কিন্তু ইন্টারভিউতে তোর পসিবিলিটিটা হচ্ছে অনেক বেশি থাকছে। আমি এটা বারবার বলছি যে ইন্টারভিউ তুই মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কিভাবে কি ইন্টারভিউ দিতে হবে না দিতে হবে আমি সব একটা গাইডেন্স করে দেবো। প্রত্যেকটা ক্লাস যখন নেব প্রত্যেককে বলবো নোট করে রাখতে, সেই জায়গাগুলোই দেবি পার্টিকুলার তোদের কিন্তু পরীক্ষায় এই বা ইন্টারভিউ বোর্ডে কিন্তু ধরবে। ঠিক আছে, প্রতিটা টপিক আমি একজন একজন করে ধরবো, সে নোট, সেটা আমি আস্তে আস্তে আসছি। আগে আমি জিনিসটাকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দিই, বাস্তবটাকে আগে বোঝ, মানে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে আমি কতটা স্কোর করেছি, তাহলে আমাকে ইন্টারভিউতে কত তুলতে হবে, তার মানে আমাকে কতটা এফোর্ট দিতে হবে। তোদের যে 150 মার্কস তুলেছিস, এইবারে আমি তোদের বলে দিচ্ছি ইন্টারভিউ এর কাট অফের একটা আমার একটা প্রেডিকশন। তোর আমি যেটা তোদের বলেছিলাম যে ইন্টারভিউতে তোদের 110 থেকে 115-র মধ্যে আনরিজার্ভের কাট অফটা আশা করছি থাকার। তো এইবারে যেহেতু ভ্যাকেন্সি লিস্ট বাড়িয়ে দিয়েছে, কাট অফ কিন্তু 100 থেকে 110-এর বেশি ওঠার কথা নয় আনরিজার্ভের ক্ষেত্রে। অনেকেই বলবে অনেক অনেক মার্কস পেয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা আমি বলছি, আনরিজার্ভের ক্ষেত্রে 100 থেকে 110-এর বেশি কিন্তু কাট অফ ওঠার কথা নয়। ঠিক আছে, তাহলে এইটা যদি স্কোর হয়, স্যার ওটা কি হিসাবে বলছেন স্যার? 110 থেকে 100 থেকে 110 ওটা কি হিসাবে বলছেন? 1:3 তে না 1:5 এ যদি ডাকে? 1:3 রেসপেক্টে বলছি, 1:3 রেসপেক্টে বলছি। আমি ওই ক্যালকুলেশনটা আমি আসবো, আমি ওই ক্যালকুলেশনটাতে আমি আসবো। তোর এখানে দেখ টোটাল ভ্যাকেন্সি আমার কত দিয়েছে, আমি আনরিজার্ভের ক্ষেত্রে বলবো, এসসি এসটি ওগুলো ছেড়ে দে, এগুলো কাট অফ আরো কম হবে, সুতরাং আমি একটা জেনারেল এতে দেখলেই বুঝতে পারবো 385 আছে, তাই তো? টোটাল আনরিজার্ভ ভ্যাকেন্সি আছে আমার 385।
তুই এটাকে 3 দিয়ে গুণ কর, কত হচ্ছে আমাকে একটু বলতো। 1155 হচ্ছে স্যার। 1155, ঠিক আছে। তাহলে 1155 আমি সাপোজ ধরে নিলাম, যদি তোর 1100 ছিল বা 1100, ঠিক আছে 1155 ছেলেই আছে, ঠিক আছে। তোর হিসাবটা কর, আমি তোকে এই প্রেডিকশনে, আমি এটা একটা থাম রুল হিসাবে আমি একটা প্রেডিকশন করছি, এটা কখনোই হয় না, ঠিক আছে। তোর এগ্রি ইরিগেশনের যে একটা পরীক্ষা হয়েছিল, তাতে 142 যে স্কোর করেছিল তার র্যাঙ্ক ছিল হচ্ছে 63 রিটেনে, ওদের তো 4 দিয়েছিল, 142 করে হচ্ছে তার র্যাঙ্ক হচ্ছিল 63। এটাতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1 নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সবাই কিন্তু এক্সামিনেশনটা বলতে পারেনি, অনেকদিন পুরনো এক্সামিনেশন ছিল। কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারটা যেহেতু ডিপ্লোমা হোল্ডাররাও বসছে এবং সেখানে ডিগ্রি এমটেক সবাই বসছে, সুতরাং এটাকে আমি ডবল ধরে নিতে পারি, ঠিক আছে। এটাকে আমি ডবল ধরে নিতে পারি। এটা আমি একটা পার্টিকুলার এক্সাম্পল আমি হিসেবে বলছি, যে আগের বারে হচ্ছে তোর যা ভ্যাকেন্সি ছিল তাতে কাট অফ যদি 80 আসে, যা ভ্যাকেন্সি ছিল তোদের মনে হয় 700 বা 750 সামথিং হচ্ছে 2017 সালে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। 635টা ছিল স্যার। হ্যাঁ 600 650 মতো। বেশ 650 মতো সিট ছিল, তাহলে 635টা। আমি 650 ধরলাম, 650-তে তার মানে একে 3 দিয়ে ডেকেছিল, 5 দিয়ে ডেকেছিল স্যার, একটু ভুল হচ্ছে। 5 দিয়ে রেখেছিল, হ্যাঁ 5 দিয়ে রেখেছিল। তাহলে আমি বলছি এইবারে তোদের কাট অফ দেখবি 110 কখনোই উঠবে না, ওর নিচেও যেতে পারে, ওর নিচেও যেতে পারে, ঠিক আছে, বুঝতে পারছিস। এর নিচেও কিন্তু কাট অফ চলে যেতে পারে, কারণ এবারে ভ্যাকেন্সি অনেক বেশি আছে, অনেকদিন পর পরীক্ষা হয়েছে এবং ভ্যাকেন্সিও অনেক বেশি আছে, সুতরাং কাট অফ কিন্তু এর নিচেও যেতে পারে। এই একটা প্রেডিকশন কিন্তু করা। এইবারের কোশ্চেনটাও তো সহজ হয়েছিল। হ্যাঁ, কোশ্চেন সহজ হলেও যত কোশ্চেনই সহজ হোক না কেন, একটা এন্ডে গিয়ে সবাই আটকে যায়, প্রত্যেকবারই কোশ্চেন সোজাই হয়। ঠিক আছে। 50টা কোশ্চেন সবাই একদম সবাই ঠিক মারবে, 60টা কোশ্চেন করতে গিয়ে 80% ছেলে হচ্ছে তোর, ওটা 20% ছেলে হচ্ছে তোর কমে যাবে, 70টা কোশ্চেন করতে গিয়েও আরো 20% কমে যাবে, 80টা কোশ্চেন করতে গিয়ে আরো 20% কমে যাবে, এটাই হয়, ঠিক আছে। প্রথম দিকের কোশ্চেন সবাই কিন্তু করতে পারবে, কিন্তু ওই দিকের যখনই কোশ্চেন আসবে তখন হচ্ছে তোর কমতে থাকে, ঠিক আছে। এটা একটা প্রেডিকশন। যত যাই হোক, তোরা নিজেরা ভাব, ভালো করে নিজেরা ভাব, তোর চেনা চেনা বন্ধু কতজন তোর থেকে বেশি পেয়েছে। তুই ধর, আমি সাপোজ ধরে নিচ্ছি তুই 120 পেয়েছিস, এবার তুই নিজে ভাব তোর চেনা চেনা যারা বন্ধু আছে তাদের সংখ্যাটা কত, কেউ বলতে পারবি? কারো কারো একটা, যে কোনো একজন বল, বলতে মার্কস বলতে হবে না, কিন্তু কেউ একজন বল যে তোর থেকে তোর চেনা জানা বন্ধু মার্কস কতজন বেশি পেয়েছে। সুমন বল। ভাই হ্যাঁ বল। আমার স্যার 10-11 জন আছে। 10-11 জন আছে, তার মানে এইটা কি 100 জন হচ্ছে? তোর থেকে কি 100 জন বেশি হচ্ছে? তোর চেনা জানা কিন্তু 10 জনই হচ্ছে, সিট সংখ্যা কিন্তু সেখানে 1000, ঠিক আছে। এরকমই ভাবে হয়, যতই মনে হয় যে হ্যাঁ কাট অফ প্রচুর উঠবে, রিটেন ইজি হয়েছে, কিন্তু সিট সংখ্যার, আমি প্রথম দিকেও বলেছিলাম যে সিট সংখ্যার উপর বেস করে কিন্তু কাট অফ হচ্ছে অনেকটা ভ্যারি করবে, যদি সিট সংখ্যা বেশি হয় অটোমেটিক্যালি কাট অফ কিন্তু অনেকটা কমে যায়। স্যার অ্যাকচুয়ালি কি আছে, আগের বারে যখন 2017 এক্সামটা হয়েছিল, ওতে আপনার গুপ্তা থেকে প্রচুর তুলে দিয়েছিল, প্রচুর, মানে আপনার মানে 50টা অ্যাবাভ, বাট এইবারে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, মানে আপনার ম্যাক্স টু ম্যাক্স 20 to 25 এসছে, ম্যাক্স টু ম্যাক্স 30। তো সেই তুলনায় স্যার আর কিছু কোশ্চেন ধরুন 3-4খানা কমন কোশ্চেনের ভুল অ্যান্সার দিয়েছে পিএসসি, তো মানে সেইখানে কিন্তু মার্কস অনেকেরই কমেছে, সেটা স্বীকার করুক বা নাই করুক, ওটা আপনি রেজাল্ট বেরোলেই মোটামুটি বুঝতে পারবেন।
সেটা কম বেশি যারা পড়াশোনা করে এক্সাম দিয়েছে 3-4খানা কোশ্চিন, কমন কোশ্চিন সবার ভুল হয়েছে। এবং সেটা মানে তো সেই কিন্তু সঠিকও করেনি। না করেনি, একদম একদম স্যার। ওই জন্য কখনো ধরুন আপনার করেনি স্যার। যারা 140 পেয়েছিল 5টা কোশ্চেন ছেড়ে দিতে হবে, ওটা সবাইকারই ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার হ্যাঁ, যারা বাকি আবার ঠিক এসে 140 গেছে। পেয়েছিল ওই তারা ভুল করেই তাদের অনেকে অ্যান্সার অটোমেটিক্যালি 130 চলে নাম্বার আসছে, পেয়েছে। ঠিক আছে। এটা তো হবেই, এটা কিছু করার নেই, এটা তোরও হাতে নেই, আমারও হাতে নেই, কারোর হাতে নেই, এটা পিএসসির হাতে আছে। কিন্তু তারা যদি নেগলিজেন্সি করে সেটা কিছু তোদের হাতে কিছু করার নেই, ঠিক আছে। তোরা তোরা নিজের বলা, এবারে তো তোরা অ্যান্সার কি তো তো সবাই পাঠিয়েছিলিস, কটা অ্যান্সার কি ঠিক করলো, করেছে? একটাও না স্যার, আমরা যেগুলো করেছি একটাও করেনি তাও আমার। একটা আমি তো বললাম যে একটাই মাত্র করেছে, যেটা হচ্ছে তোর ওই স্টিলের যে ওই ডেনসিটি না কি রেশিও ছিল, কিলো নিউটন পার মিটার কিউব ছিল, সেটাকে জাস্ট চেঞ্জ করেছে। ইউনিট হয়ে ওটা ভুল অ্যান্সার দিয়েছে, কিন্তু বাকিগুলো দেখ সবচেয়ে একদম বেসিক জিনিস হাইড্রোগ্রাফির ইউনিট, যেটা হচ্ছে তোদের ওই কি হাইড্রোগ্রাফি বা হাইড্রোলজি নিয়ে একটা কি হ্যাঁ করছিল? স্যার, হ্যাঁ স্যার, ওটা রেশিওটা। হাইড্রোগ্রাফ আর হাইড্রোগ্রাফের ওইটা গুলিয়ে ফেলেছে, হ্যাঁ, যে ওটা গুলিয়ে ফেলেছে। এটা তো স্যার একদম ইন্টেন্সিটি আপন টাইম যেটা বেসিক ছিল ভুল না ছিল। ওটা। বাকিগুলো না আমি ছেড়ে দিলাম, কিন্তু এটা তো একদম বেসিক ভুল ছিল, তো এটা তো সঠিক করা উচিত ছিল, কিন্তু তারা সেটা স্যার স্যার ইনান্ডেশন বিওডিটাও ক্যানেলটাও সেম। স্যার সহজই ছিল, ইনান্ডেশন ক্যানেলের যেটা ভুলটা ছিল সেটাও স্যার হ্যাঁ, সহজ সেটাও ছিল। একটা পুরোপুরি একদম চোখের মধ্যে বোঝা যাচ্ছে যে ভুল, কিন্তু সেটাকেও সঠিক করেনি। তো এরকম অনেক খামতি রয়েছে, যাক সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। এরা নিজেরা যখন সঠিক করে নিয়েছে, তারা সেটাকে ধ্রুব সত্য হিসাবে মেনে নিয়েছে, আমাদেরকেও সেটা মেনে নিয়েই এগোতে হবে। তাহলে স্যার এত রেফারেন্স দেওয়ার কোনো মানেই হলো না, সবাই নিশ্চয়ই রেফারেন্স দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও সেটাই তো ঠিক বলছি, না ওরা করে। এটা তো কোনো কিছুই করেন, এটা প্রত্যেকবারই করে, ঠিক আছে। তো যাক সেটা ছাড়, আমি যেটা তোদেরকে বলতে চাইছি, প্রত্যেকে নিজেরা নিজেদের স্কোর জানিস, প্রত্যেকে নিজেরা নিজেদের স্কোর জানিস। আমি যদি 100 ধরি কাট অফ যায়, 100 থেকে 70 যোগ কর, কত হচ্ছে? 170। 170। 100 যদি কাট অফ যায়, 70, 170 মিনিমাম ফাইনাল কাট অফ কিন্তু 170 যাবে। আমি বারবার বলছি, কাট অফ যা আছে তার থেকে 70 যোগ করে তোরা ফাইনাল কাট অফ হিসাবে রেসপেক্টিভ ভাব, জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে, ম্যাক্সিমামটা বলুন স্যার। ঠিক আছে। সুতরাং আমাদের এখানে টার্গেটটা থাকবে 170টা ক্রস করা। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? অসম্ভব কিন্তু Yes, sir. কিছুই নয়, অসম্ভব কিন্তু কিছুই নয়। আমার নিজের চেনা জানা বন্ধু আছে যে 80 কাট অফ জাস্ট 81 সামথিং পেয়েছিল, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্টে সবার লাস্টে তার নাম চলে এসেছিল, মানে ফাইনাল কাট অফে কিন্তু সবার লাস্টে তার নাম ছিল। একটা জিনিস ছিল বলছিলাম এই স্যার, সে একটা প্রায় জিনিস ছিল ইন্টারভিউতে তাকে প্রায় 71 নম্বর দেওয়া হয়েছিল, আমার নিজের চোখে দেখা, পিএসসি। স্যার, একটা জিনিস বলছিলাম। ধরুন ওই রিসেন্টলি যে এক্সামটা এসেছে না, ওতে আমি দেখছিলাম যতদূর, ওতে আপনার এরকমও ছেলে আছে যে ধরুন 145 এরকম পেয়েছে, সেখানে ওকে দেওয়া হয়েছে 69 পর্যন্ত আপনাকে দেওয়া হয়েছে দেখেছি। 69, 65 অনেকে দিয়েছে, এবং অনেকে আছে যেটা 160-এর উপরে পেয়েও 35 বা 40 পেয়েছে। সেম সিকোয়েন্সটা কি আসতে পারে কি না আবার চেঞ্জ করতে পারে পিএসসি? আমি যেটা জানার ছিল। পিএসসি আমার যতদূর মনে হচ্ছে যে এতগুলো ভ্যাকেন্সি, তো ওরা কে কত মার্কস পেয়েছে, আমার যতদূর মনে হয় যারা কোয়ালিফাইড করবে তাদের মার্কস মনে হয় না বার করবে বলে, কারণ এইটা হ্যাঁ স্যার, নিয়ে মনে হচ্ছে বার করবে না। এই কালকে একটা রেজাল্ট বেরিয়েছে, ওটা তো বার করে নাই মার্কস, এবার শুধু রোল নাম্বার গুলো দিয়ে দিয়েছে। এটা নিয়ে অনেক এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে স্যার, বলছে যাদের নাম্বার বেশি আছে তাদেরকে কম দেওয়া হয়েছে, এই নিয়ে একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, এবার অবজেকশন এসছে, আমি বলি দুটো কারণে এসছে পিএসসি বোর্ডেতে, সেই জন্যই ওরা এটা করছে। মানে ধর তুই যদি কাট অফ ক্লিয়ার করে নিস, তাহলে তোর মার্কস তোকে শো করাবে না, ওটা তোকে নিজেকেই অ্যাজিউম করে নিতে হবে যে তুই কত মোটামুটি স্কোর করেছিস বা কতটা তুই পেতে পারিস, সেটা তোকে নিজেকে অ্যাজিউম করে তোকে সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পিএসসি এটা কেন করেছে। প্রথম কথা হচ্ছে দুটো অভিযোগ এসছে,
এক নম্বর হচ্ছে যারা বেশি মার্কস পেয়েছে তাদেরকে ইন্টারভিউতে খুব কম মার্কস দেওয়া হয়েছে, সেই জন্য সে কাট অফ ক্লিয়ার করতে পারে না, এরকম একটা অভিযোগ এসছে। আর দ্বিতীয় নম্বর অভিযোগ যেটা হচ্ছে যে অনেকে ইন্টারভিউ বোর্ডে যারা থাকছে, ধর কারো কম মার্কস আছে, ঠিক আছে, সে ইন্টারভিউ বোর্ডে যারা আছে তাদেরকে সে ইনফ্লুয়েন্স করে তার মার্কসটা বাড়ানোর চেষ্টা করে, হতে পারে বিভিন্ন পলিটিক্যাল সোর্স বা বিভিন্ন এডুকেশনাল সোর্স দিয়ে বাড়ানোর চেষ্টা করতে পারে। তো সেই জন্যই হচ্ছে পিএসসি কি করছে যে যারা হচ্ছে একদমই ক্লিয়ার করছে তাদের স্কোরটা ওই জন্য আর বলছি না, এটাকে কিন্তু তোকে নিজেকেই ফলে কি তুই নিজে বুঝতে পারছিস না যে তোর পজিশনটা কোথায়, তাই না? বাস্তব সত্যিটা তো এইটাই যে আমি ধর পিএসসি আমার 1100 জনকে ডেকেছি, পিএসসি 1100 জনকে ডেকেছি, আমার যদি সবার মেরিট লিস্ট দিত তুই বুঝে যেতিস যে তোর ধর 1000 র্যাঙ্কে হচ্ছিল, তার মানে তোকে কি বেশি এফোর্ট দিতে হবে, তাই তো? কিন্তু তুই যখনই তোর ওরা এইটা কেটে দিচ্ছে তুই বুঝতেও পারছিস না যে তোর আদৌ 1000 র্যাঙ্ক হচ্ছে কি 500 র্যাঙ্ক হচ্ছে, ফলে জিনিসটা কিন্তু একটা ইকুয়াল পজিশনে চলে আসছে। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। Yes, sir. এবার আমি তোদেরকে তো এই জায়গাগুলো কিন্তু সবসময় মাথায় রাখবি, কোন কোন জিনিসগুলো বললাম যে তোর কাট অফ কত হতে পারে, সেই অনুযায়ী কিন্তু তোকে প্রিপেয়ার হতে হবে। তার মানে এই নয় যে আমি 150 পেয়েছি মানে আমি 100% শিওর যে আমি পেয়ে যাব। আমি বললাম 170, তোর ইন্টারভিউ তোর এত খারাপ দিলি তোকে 20 মার্কসও দিল না, তুই 170 কাট অফ ক্লিয়ার করতেও পারলি না, এই হাল একদম ভুল করে কেউ করবি না। স্যার আমার তো 115। কি বল? স্যার আমার তো 115 মতো আছে, 16-15 মানে 170 তুলতে গেলে মোটামুটি তোকে কত তুলতে হবে তুই নিজে হিসাব কর। স্যার ওই 55-56 তুলতে হবে, মানে 60 তুলতেই হবে মিনিমাম, এটা মিনিমাম। তুই কি কাট অফ ওপর বেস করে কি তুই তোর নিজের স্কোরটা করবি? মিনিমাম তোকে এটা করতে হবে। তার মানে তো দাঁড়া আমি বলে দিচ্ছি, তার মানে তোকে এটা টার্গেট নিতে হবে, আমাকে মিনিমাম 60 মতো মার্কস তুলতে হবে, 115 যেহেতু কাট অফ আছে। বল এবার স্যার আমার 121 আছে কিন্তু আমার এসসি 121 আছে, এসসি তোদের কাট অফ আরো কমবে, তোদের এসসি তো হ্যাঁ অনেক সিট ভ্যাকেন্সি আছে, তোদের কাট অফ অনেক কমবে। স্যার তাও কেমন হতে পারে? আমার যেমন 153 আছে। কত এসসি টোটাল ভ্যাকেন্সি কত আছে বল? 146 আই থিংক, 173 সরি, না 173। 173 প্রচুর ভ্যাকেন্সি, এসসির প্রচুর ভ্যাকেন্সি আছে। স্যার তত কত কাট অফ মার যেতে পারে? এর কাট অফ তোর হচ্ছে আমি বলে দিচ্ছি 80 নিচে যাবেই। 80 কেন? আমি 80 নিচে 80 স্যার ওভারঅল বলছিলাম যে ওবিসি এ কি হতে পারে? স্যার ওভারঅল স্যার ওইভাবে বলা মুশকিল। আমি তো ধ্রুব জ্ঞান মানে একদম তো নয় যে পিএসসি বোর্ডের চেয়ারম্যানের পদে আছি তা তো নয়, আমি কোনো একটা আইডিয়া নেই, কিন্তু যা ট্রেন্ড দেখতে পাই সেই অনুযায়ী একটা মোটামুটি এটা হচ্ছে তোর ওই আমাদের ভোটের হচ্ছে তোর রেজাল্ট বেরোনোর মতো আর কি, ওই আগের দিন এক্সিট পোলের মতো সব একটা মেলেনি তা আপনারও মিলবে না নাকি? এইটাই বলছি যে আমারটা নাও মিলতে পারে, এটা আমি একটা প্রেডিকশন করছি যে এটা হতে পারে, এটা নাও যে একটু বেশি হন নাকি 121 পেয়েছো তুমি, মিষ্টি খাইয়ে দাও, চাকরি হয়ে গেছে তোমার, ঠিক আছে? এটা নাও মিলতে পারে। আবার ধরে হতে পারে যে সবাই হয়তো খুব ভালো ব্রিলিয়ান্ট বা এত জুনিয়র ইঞ্জিনিয়ার আগে প্রচুর পরীক্ষা ভালো প্রিপারেশন নিচ্ছে, 2000 জন ধর 120-র ওপর পেয়ে গেছে, তখন কাট অফ ধর 125-এর ওপর চলে গেল, হতেও পারে, হতেও পারে। জেনারেলি 100% স্টুডেন্টের মধ্যে এইগুলো পুরো একটা প্রেডিকশন, এটা কোনো বাস্তবতা কথা নেই। তার মধ্যে হচ্ছে তো 25% লোক হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করে। একদম স্যার ঠিক বলেছেন। 100 জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে 25 জন কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করে। এবারে যারা যেটা শুনেছিলাম আমি দাঁড়া বলিনি, এটা 30,000-এর মতো মোটামুটি ছেলে উপরে পরীক্ষা দিয়েছে, তাহলে 30,000 25% তোর 100% হলে 25% মানে কত হচ্ছে গো? 7,500। 4 ভাগ মানে কত হচ্ছে? 7,500। 4 ভাগ মানে কত হচ্ছে রে? 15,000 7,500 7,000 সামথিং। তাহলে 7,500 ছেলে কিন্তু পড়াশোনা করেছে, 7,500 ছেলে কিন্তু পড়াশোনা করেছে।
সুতরাং এটা কিন্তু তোকে মাথায় রাখতেই হবে। এবার তার 30,000 ফর্ম ফিল আপ হয়েছিল স্যার। তার মধ্যে 50% ছেলে এরকম পাবি যারা হচ্ছে তোর খুব হুম। ব্রিলিয়ান্ট। স্যার ডিএসপি তে চাকরি করে সেও পরীক্ষা দিতে গেছে আমি সেটাই বলছি, এর মধ্যে এবং 50% ছেলে দেখবি এরা হচ্ছে কি এক মানে এই এই যেটা বললাম মানে এরা হচ্ছে পড়াশোনাটা করেছে। 75% হুম, ছেলে হচ্ছে ধর না পড়াশোনা করেই মোটামুটি একটু পড়ে টোড়ে পরীক্ষা দিয়ে গেছে। 25% ছেলেরা পড়াশোনা করেছে, তাদের মধ্যে 50% ছেলে হচ্ছে ধর সিরিয়াস পড়াশোনা করেছে। তাহলে 17,500-এর মধ্যে 50% ছেলে হলে কত হচ্ছে বল? আমি এটা ধরে নিলে রাউন্ড অফ 3,500 ছিল। 3,500 ছেলে খুব ভালোভাবে পড়াশোনা করেছে, তোদের কম্পিটিশনটা হবে এই 3,500 ছেলের মধ্যে। ব্যাপারটা আমি বোঝাতে পারছি? এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটা যেন ধ্রুব সত্য মেনে নিস না। তাহলে তো স্যার 150 পেয়েও সেভ নেই কেউ। 30,000 এক্স্যাক্টলি, ফর্ম আমি ফিল আপ এইটাই হয়েছিল, তোকে সবাই বলতে চাইছি যে কখন কোন জিনিসটা এটা হচ্ছে ডিপেন্ড করে তোর ট্রেন্ডের উপর। আমার প্রথম কথা হচ্ছে দেখ, বাস্তব জিনিসটাকে ভালো করে আগে বুঝতে হবে। আমি তোদেরকে বারবার বলছি কি জিনিসটা হচ্ছে তোরা সেটাকে বোঝ। আগে আমি তোদের গেট এক্সামিনেশনের একটা এক্সাম্পল দিয়ে বলি। যখন 2013 সাল মানে একটা বেসিক একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? 13 সালে ধর 30,000, এটা আমি ভুল তথ্য কিন্তু আমি যা শুধু একটা বোঝানোর জন্য আমি বলছি, ধর গেটে পরীক্ষা দিত 30,000 সিভিল ইঞ্জিনিয়ার ছেলে, সেটা 2014-তে বেড়ে হলো 45,000, ঠিক আছে? 2017-তে আস্তে আস্তে সেটা ক্রস করে গেল 1 লাখ, ঠিক আছে? এখন চলছে 2024, এটা প্রায় 2 লাখের ওপর ছেলে গেট পরীক্ষা দিচ্ছে, এর থেকেও বেশি। আমি জাস্ট তোদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তার মানে তুই নিজে ভাব এখানে কাট অফটা কোথায় যাচ্ছে, বুঝতে পারছিস? আগে তুই 2016 সালে বা 2017 সালে তুই যেভাবে পরীক্ষা দিয়ে যতটা ইজিলি তুই ক্র্যাক করে যেতিস, সেই জিনিসটা কিন্তু ট্রেন্ডটা আর এখন নয়। কারণ হচ্ছে এইখানে কিন্তু অনেক কম্পিটিটিভ ছেলেরা, ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু, ভালো মিন্স দেখ তোরা প্রত্যেকে ভালো, আরো আছে, কিন্তু অনেক ছেলে আছে যেমন ধর যাদবপুর জেইউ, অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা গেটের প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? ইএসসি প্রিপারেশন নিচ্ছে, শিবপুর যারা গেটের প্রিপারেশন ইএসসি প্রিপারেশন নিচ্ছে, এরা কি করছে তোর, এরা কিন্তু এই চাকরিটা পরীক্ষাটাও তারা করবে না। বাস্তব সত্যি, এরা কিন্তু পরীক্ষাটা কোনোদিনও ক্র্যাক করলেও কিন্তু এরা চাকরিটা করবে না। ছেড়ে দেবে। অনেকে আছে তারা করবে, তারা অবভিয়াসলি বেটার জায়গা চয়েস করছে। আবার অনেকেই আছে যারা গেট ফেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই পরীক্ষাগুলো মেনলি বসেছে নিজেদের প্র্যাকটিসটাকে চালু রাখার জন্য। তাহলে এই ছেলেগুলো তো ক্লিয়ার করবে, তাহলে এই ছেলেগুলো তো ক্লিয়ার করবে, এবং এরা ভালো মার্কস নেই। যারা কেউ যদি একটা গেটের বা ইএসসির প্রিপারেশন যে নেয় নিচ্ছে একটা সিরিয়াস স্টুডেন্ট, তার মানে তার অবভিয়াসলি তার নলেজ আছে। তাহলে এ একদম। যখন জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটা দিচ্ছে তার মানে সে যথেষ্টই ভালো স্কোর করবে। জিনিসটা তো আমি আমার রেসপেক্টে ভাবলে হবে না, জিনিসটা ওভারঅল দিক থেকে ভাবলে তোরা মানে ওভারঅল সিচুয়েশনটা তোরা বুঝতে পারবি। সুতরাং কি মানে ভালো ভালো ইনস্টিটিউটের ভালো ভালো স্টুডেন্টরা, এমন যাদবপুরে অনেক স্টুডেন্ট আছে তোর থেকেও হয়তো কমা, ঠিক আছে? এটাও আছে, এমন নয় যে, আমিও নিজে যাদবপুরে যখন পড়তাম তখন আমি নিজেও দেখেছি, ঠিক আছে? বুঝলাম স্যার, একটা কথা বলার ছিল। বল। তো বলছিলাম যে একটা দেখলাম যে ওবিসি এ আর জেনারেল কাট অফ কি সেম করে দিচ্ছে, এটাকে না, এটা কখনো হবে না, এটা কখনো হবে না। কেন বলছি এটা ভালো করে বোঝ। আনরিজার্ভ সব সময় যে কোনো কোটার থেকে এর কাট অফ সবসময় বেশি হবে। কখন ইকুয়ালস টু হবে, ধর ওবিসি এ কথাটা বলছি, ওবিসি বি, তোদের মেন যখন যেটা হচ্ছে ওবিসি বি এর কাট অফটা জেনারেলের কাট অফের কাছাকাছি আসছে, ঠিক আছে? ঠিক আছে, এইটা কখন হবে? দেখ, আনরিজার্ভ মানে আমি কয়েকটা স্কোর বলছি, ধর 150 একজন পেয়েছে, 145 পেয়েছে, 144 পেয়েছে, 141 পেয়েছে, 140 পেয়েছে, ঠিক আছে? এ ধর জেনারেল ছেলে, এ ধর ওবিসি বি, এইখানে কিন্তু ভালো করে বোঝ, এ ধর এসসি, এ ধর এসটি, এ ধর জেনারেল, ঠিক আছে?
আমার আনরিজার্ভের ভ্যাকেন্সি আছে ধর সাপোজ 3টি, আরো কয়েকটা স্কোর দিয়ে দিই, 110 37, এ ধর ওবিসি বি, 136 ওবিসি বা ধর এসসি, ধর এসসি, আর হচ্ছে 135 ধর একজন আছে, না ফাঁকা দে। আচ্ছা এইটা আমি দিয়ে দিলাম, সাপোজ ধর জেনারেল দিয়ে দিলাম। এইখানটা ভালো করে বুঝ। আনরিজার্ভের আমার সাপোজ ধর 3টে ভ্যাকেন্সি আছে, ওবিসি বি এর ভ্যাকেন্সি আছে ধর সাপোজ 1টা, এসসির ভ্যাকেন্সি আছে 1টা, আর এসটির ভ্যাকেন্সি আছে আমার 1টা। তাহলে এবার তোরা আমাকে বলতো যে আনরিজার্ভের কাট অফ কত হতে পারে? 144 হবে স্যার। এক্ষেত্রে কিন্তু আনরিজার্ভের কাট অফ 144 হচ্ছে আনরিজার্ভের কাট অফ। তুমি ওবিসি বি হো এসসি হো, যদি তুমি আনরিজার্ভের মধ্যে যদি তোমার উপরে যদি কাট অফের যদি উপরে থাকে, তোমাকে অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবেই ধরা হবে। ঠিক আছে, তাহলে দেখ এই যে 140 পাওয়া ছেলেটা, এ কিন্তু জেনারেল আছে, এ ভাবছে স্যার এরা ওবিসি আছে তার মানে এরা ওবিসি কোটা করতে চলে গেল, না আমি তাহলে জেনারেল আছে আমি পেয়ে যাব, না। এখানে 3জন যেটা আছে এরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতেই যাবে, হয়ে গেল। তাহলে আনরিজার্ভে এই জেনারেল কিন্তু এ কিন্তু আর কাট অফ ক্লিয়ার করতে পারলো না। এবার দেখ এ ওবিসি বি বললাম, এ আনরিজার্ভের মধ্যে চলে গেল, আমার ওবিসি বি এর আর সিট সংখ্যা আছে 1টা। এরপর হচ্ছে এই যে আনরিজার্ভের পর ওর থেকে আমি দেখবো যে ওবিসি বি এর ফার্স্ট র্যাঙ্কে আছে, এ হচ্ছে আমার ওবিসি বি এর ফার্স্ট র্যাঙ্ক। তার মানে দেখ এখানে কিন্তু দুটো ওবিসি বি স্টুডেন্ট কিন্তু পেয়ে গেল। ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল? এই যে আনরিজার্ভ ক্যাটাগরিতে পড়লো, আর এ যেটা আছে এ কিন্তু ওবিসি বি ক্যাটাগরিতে পেল। এইখানেও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি তোদেরকে বলবো, মানে চয়েস ফিলিং তুই যতই দিস না কেন তোর মানে এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। আমি কিরকম ভাবে তোদেরকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। তাহলে এবার আমাকে বল এসসির একটা সিট আছে, তাহলে এসসির কাট অফ কত যাবে? 136। তাহলে এসসির 136। এসটির একটা আছে, তাহলে এসটির কাট অফ কত যাবে? 141। এসটির কাট অফ কিন্তু 141। তাহলে কি এখানে দেখ এসটির থেকে কিন্তু এসসির সংখ্যা বেড়ে গেল, হলো কি হলো না? শুনছি নাকি যারা ক্যাটাগরিতে বিলং করে তাদেরকে ইন্টারভিউতে কম মার্কস দেয় অ্যাজ কম্পেয়ার টু ইউআর। না দেখ এইটা ভাবনাটাই ভুল, এটা ভাবনাটাই ভুল। আমি যদি কোয়ালিফাইড হই, আমি যে কোনো ক্যাটাগরিতেই থাক না কেন আমাকে মার্কস দেবে। আমি যখন একটা ইন্টারভিউতে আমি যখন তোর ইন্টারভিউ নেব না, আমি কিন্তু তোর মার্কস দেখছি না, আমি দেখছি যে আমি তোকে যে প্রশ্ন করছি তুই স্যার সঠিক উত্তর দিতে পারছিস কি পারছিস না, বা নাও দিতে পারলে তুই কিভাবে সেই কোশ্চেনটাকে তুই হ্যান্ডেল করছিস, আমি কিন্তু এইটা দেখবো। আমি কিন্তু তুই ওবিসি এ কি বি কি এসসি এসটি আমি এসব কিছুই দেখবো না, আমি যদি একটা ইন্টারভিউ বোর্ডে যখন থাকবো। ঠিক আছে, এইটা স্যার বললাম রিসেন্টলি 1-2টা এক্সামে দেখলাম যে মানে যার জন্য যে কয়টা সিট দেওয়া আছে তারাই সেটা সিট পেয়েছে। যেমন ইউআর যদি 5টা সিট থাকে তো ইউআর কেই 5টা দিয়েছে। স্যার তাহলে কি এখন কি মানে এভাবেই ডিভিশন হবে, মানে যার যে কটা সিট থাকবে সে কটাই দিবে? এই যে পুরো প্রসেস বললাম, এই প্রসেসেই তোদের সিলেকশন, এর বাইরে কোনো সিলেকশন হয় না। যে একটা কথা বলো, আনরিজার্ভ মানে কিন্তু জেনারেল নয়, আনরিজার্ভের মধ্যে জেনারেল ওবিসি এসসি এসটি সবাই পড়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোটা যেগুলো আছে এগুলো হচ্ছে পার্টিকুলার, তারা যারা হচ্ছে এই কাস্টে বিলং করে তারা। আর একটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখবি, যখনই এটা তোদের এক্সপিরিয়েন্সের জন্য বলছি, যখনই কোনো পরীক্ষা দিতে যাবি, তোর যদি রিজার্ভেশন কোটা থাকে অবশ্যই রিজার্ভেশন কোটাতেই তোরা ফিল আপটা করবি। ঠিক আছে, কারণ যদি তুই বাই চান্স যদি আনরিজার্ভ কোটাতে তুই যদি ফিল আপটা করি, তোর হয়তো ওবিসি বি আছে কিন্তু তুই আনরিজার্ভে তুই ফিল আপ করেছিস, জেনারেল ক্যাটাগরিতে তুই ফিল আপ করেছিস, তুই কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো বেনিফিট গুলো পাবি না, যেটা ওবিসি বি এর ক্ষেত্রে তুই পেতিস
সেটা কিন্তু চাকরি ক্ষেত্রে আর পারবি না, তুই সেটা কিন্তু আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হিসাবেই তোকে কিন্তু গণ্য করবে। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখ। যদি কাস্ট বা কোটা থাকে অবশ্যই সেটা ইউজ করবি যে কোনো পরীক্ষা। এবার তোদের আমি একটা বাস্তব একটা এক্সাম্পল বলছি, শোন। একটা বাস্তব একটা এক্সাম্পল বলি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে হয়েছিল, এটা একটা আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে, আমি তোদের বলি। তোর 1 থেকে 80 জন, প্রথম 1 থেকে 80 জন আনরিজার্ভে, এরা হচ্ছে আনরিজার্ভে ছিল। ঠিক আছে, আনরিজার্ভে প্রথমে 1 থেকে 80 জন ধর পিডব্লিউডি নিয়েছে। ঠিক আছে, 81 থেকে আমি পুরো সংখ্যাটাকেই পাল্টে দিচ্ছি। ঠিক আছে, এরা ইরিগেশন পেয়েছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি, মানে জেনারেল ক্যাটাগরি যারা ছেলে আছে আনরিজার্ভ। কোটা একটা রিজার্ভেশন বা কোটার কতটা জোর আছে তোদেরকে আমি বলছি, আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে একটা ভালো করে বোঝ। আমার একটা বন্ধু, সে হচ্ছে জেনারেলে, সে জেনারেল ছেলে, তার র্যাঙ্ক, এটা আমি ভুল বললাম, সম্পূর্ণ ভুল বললাম। টোটাল 1 থেকে 80, প্রথম মেরিট লিস্টে 1 থেকে 80 পর্যন্ত ছেলে নিয়েছে। ধর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, আমি ডেটাগুলো সব ভুল বলছি কিন্তু, হ্যাঁ, টোটাল 80 জন ছেলে নিয়েছে। তাহলে যে ছেলেটার স্কোর 80, সে নিশ্চয়ই ধরা যেতেই পারে পিডব্লিউডি বা ইরিগেশন সে পেল না। পিডব্লিউডি বা ইরিগেশন কিন্তু সে পেল না, সে কি পেল? ধর সাপোজ পিএনআরডি পেল। ঠিক আছে, আর একটা আমার বন্ধু, সে হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি, তার র্যাঙ্ক হয়েছে 81। তাহলে সে আনরিজার্ভে কিন্তু নয়, তাহলে সে পড়ে গেল রিজার্ভ ক্যাটাগরিতে। দেখ, এ 80 পেয়ে আনরিজার্ভে পেল কি? পি অ্যান্ড আর ডি। এ কিন্তু রিজার্ভে থেকেও, এ 81 র্যাঙ্ক, এ পেয়ে গেল পিডব্লিউডি। তফাৎটা বোঝাতে পারছি আমি রিজার্ভেশনের জোর কতটা? ইয়েস স্যার। ব্যাপারটা বুঝতে পারছিস? এ কিন্তু জেনারেল স্টুডেন্ট, এর র্যাঙ্ক হলো 80। তাহলে এ যে ছিল এই বন্ধুটা, সাপোজ এ হচ্ছে আমার রাম, এ হচ্ছে আমার শ্যাম। ঠিক আছে, তাহলে রাম কিন্তু শ্যামের থেকে বেশি মার্কস পেল, কিন্তু সে কি, যেহেতু সে জেনারেল ক্যাটাগরি, সে পেয়ে গেল পিএনআরডি। অথচ তুই কিন্তু তার থেকে পিছনে, শ্যাম পিছনে, কিন্তু সে পেয়ে গেল পিডব্লিউডি ডিপার্টমেন্ট, যেহেতু তার রিজার্ভেশন আছে। সুতরাং রিজার্ভেশনের জোর কিন্তু অনেক বেশি, যতই বলিস রিজার্ভেশনের জোর কিন্তু প্রচুর বেশি থাকে। যাক, ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বাস্তব চিত্রটা পুরোপুরি একদম মাথার মধ্যে ক্লিয়ার হয়েছে জিনিসটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। কি মনে স্যার একটা স্যার একটা জিনিস বলছিলাম, বল বলছিলাম স্যার ওই এগ্রিতে যেরকম ইন্টারভিউ মার্কস আসছে, মানে কোনো গড় মার্কস আসেনি, আমাদের এতেও কি আসতে পারে এরকম? না, আমি তোদেরকে বলে দিচ্ছি, তোদের ইন্টারভিউতে তুই যেরকম পারফরমেন্স করবি তার উপর বেস করে তোর মার্কস আসবে। এইবারে কিন্তু ইন্টারভিউয়ের মার্কস অনেক বেশি বেশি দেওয়া হচ্ছে, যেটা আগে এই এতটা দেওয়া হতো না। এখন 70-75 মার্কসও যদি একটু ভালো ইন্টারভিউ দিস, পাওয়াটা কিন্তু অসম্ভব নয়। আমি এটা তোদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, যদি ভালো এগ্রিগেশনে মনে মিনিমাম ওই 35 না 6 পেয়েছে, দেখে না, বাকি সব উপরে। ইন্টারভিউ হয়তো নাও ভালো হতে পারে, সেই জন্যই হয়তো হয়েছে। তাহলে স্যার মিনিমাম কত? ঠিক আছে, বল তাড়াতাড়ি বল, আমি ক্লাসের শেষ দিকটা চলে এসেছি, বল। জি স্যার, ইন্টারভিউ খারাপ, মিনিমাম কত মার্কস দিতে? তোদেরকে আমি বারবার বলছি, মিনিমাম প্রত্যেকেই যার যত মার্কসই হোক, মিনিমাম আমার 60 তুলতেই হবে। ইন্টারভিউতে আমাকে মিনিমাম 60 তুলতেই হবে, এই টার্গেট নিয়েই আমাদেরকে এগোতে হবে।
ক্লিয়ার? না সে তো না, ঠিক আছে, ঠিক আমি সে নয় এগুলাম স্যার, আমি বলছি ধরুন কেউ পারলো না, সাপোজ ধরুন কেউ ইন্টারভিউ ভালো দিতে পারলো না, তার মিনিমাম কত দেবে বোর্ড, তাকে কত দিতে পারে? মিনিমাম তাকে 40 তো দেওয়ার কথাই এখনকার সেটা যেটা বুঝতে পারছি। 35 হচ্ছে একদমই সে কিছু বলতে পারলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হুম। মিনিমাম একটা স্যার, 40 একটা বদ্ধ স্যার, আরেকটা জিনিস স্যার, আচ্ছা ধরুন যারা এক্সপিরিয়েন্স হোল্ডার, ধরুন মানে কোনো রোড বা বিল্ডিং প্রজেক্টে কাজ করছে কি তাদেরকে কোনো বেনিফিটের ব্যাপার থাকতে পারে কি? আমি সেটা আমি আসবো। আমি নেক্সট দিন ক্লাসে যারা জয়েন করে ফেলেছিস আমি তাদেরকে আমি এই 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 প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে? কিভাবে জিনিসগুলো স্যার কিভাবে না হচ্ছে বল। বললাম স্যার, ভার্টিক্যাল ডিপার্টমেন্ট বাদে যদি অন্য ডিপার্টমেন্টকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় তাহলে এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না মানে ইন্টারভিউ বোর্ডের কাছে যে কোনো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট নেই, ইন্টারভিউ বোর্ডে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট নেই। জিজ্ঞাসা করতে পারে যে তুমি এই ডিপার্টমেন্টটা কেন চুজ করেছো, তখন তোকে কিন্তু এক্সপ্লেনেশন দিতে হতে পারে, কিন্তু জেনারেলি জিজ্ঞাসা করে না। বুঝতে পারলে? এবার ভালো করে মন Yes. দিয়ে শোন, আমরা কিভাবে এগোবো একটু ভালো করে মন দিয়ে শুনে নে। সময় ফুরিয়ে এসছে, আমি আগে বলে দিই ক্লাস শিডিউলটা কিভাবে হবে, আমরা কিভাবে মোটামুটি টার্গেটটা নিয়ে আমরা এগোবো সেটা আমি একটু বুঝিয়ে দিই। যতজন ভর্তি হয়েছিস, আমি এখন সপ্তাহে 2 দিন বলেছিলাম আমাদের ক্লাস প্রোগ্রামটা কিরকম ভাবে হবে, এক্সপিরিয়েন্সের ওপর বেস্ড করে হচ্ছে আমাদের ক্লাস প্রোগ্রামটা হবে। আমি ইন্টারভিউ নিতেই তোদের থিওরি ক্লাস বোঝাবো। কিরকম ভাবে, ধর যতজন ব্যাচে জয়েন করেছিস তাদের আমি একটা লিস্ট করে ডেট আমি দিয়ে দেবো। ধর আমি নেক্সট হচ্ছে তোর সাপোজ ধর হচ্ছে ইন্টারভিউ ব্যাচ আছে হচ্ছে তোর কিবার মন্ডে নাকি 18 তারিখ, 18 নয় 19 তারিখে আছে। সাপোজ ধর 19 তারিখে তোদের একটা 19 তারিখে একটা ইন্টারভিউ ব্যাচ আছে। যেটা বলছিলাম ধর 19 তারিখে হচ্ছে আমি 3 জনের ইন্টারভিউ নিলাম, ঠিক আছে? ধর রাম, শ্যাম, তো শ্যাম বানানো ভুলে গেছি, আর হচ্ছে সীতা, ঠিক আছে? 3 জনকে আমি শিডিউলে দিয়ে দেবো, তোদের শিডিউলটা আমি দিয়ে দেবো কার কবে ডেটে ইন্টারভিউ নেবো, তারা সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে থাকবে। এইটার মানে এই নয় যে বাকিরা প্রিপেয়ার হবি না। রামকে যখন আমি ইন্টারভিউ নেব, বাকি যতজন আছে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি। আমি রামকে কি কি কোশ্চেন করছি সেইগুলো কিন্তু প্রত্যেকে খাতায় নোট করবি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস তো? রেকর্ড ক্লাস আমি কিন্তু বারবার বলছি পুরো কনফিডেন্সিয়াল থাকবে, কোনো আমি পাবলিক গ্রুপে কোনো রেকর্ড ক্লাস দেব না, এটা ইলিগাল, ঠিক আছে? রেকর্ড ক্লাস দেওয়া যাবে না, ঠিক আছে? তোমার রেকর্ড ক্লাস করেছো তুমি পরে ভিডিও হলে সেটা একটা আলাদা নিজের কাছে এম্বারেসমেন্ট ফিল হয়। ইন্ডিভিজুয়াল কি বল? ইন্ডিভিজুয়াল দেবেন তো? ইন্ডিভিজুয়ালি আমি ওইটাই বলছি, আমি ডিপেন্ড করবে তোদের পারফরমেন্সের উপর, তারপর আমি রেকর্ড ক্লাস দেবো কি দেবো না সেটা আমি ডিপেন্ড করবে। যদি ক্লাস কেউ না করিস আমি রেকর্ড ক্লাস দেবই না, যদি সবাই ক্লাস করিস তাহলে আমি রেকর্ড ক্লাস দেবো, ঠিক আছে? তো দেখ রামকে আমি যে যে কোশ্চেন গুলো, দ্বারা আমি আগে এটা বলে নিই, ফিনিশ করি, তারপর তোরা প্রশ্ন কর। রামকে আমি যে যে কোশ্চেন গুলো ধরবো, ধর আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা কোশ্চেন ধরছি, তোরা কিন্তু প্রত্যেকে কিন্তু খাতা খুলে সেই জায়গাটা কিন্তু নোট করবি। স্যামকে ধর আমি স্যামের ধর ফেভারিট সাবজেক্ট ইরিগেশন, ওকে ইরিগেশন রিলেটেড কিছু কোশ্চেন করছি। আমি যে যে কোশ্চেন গুলো করছি তার মানে জানবি যে এইগুলো কিন্তু ইন্টারভিউতেও প্রশ্ন আসতে পারে। কি কি টাইপের কোশ্চেন আমি করছি সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবি, এবং ক্লাস শেষ হওয়ার পর বা রামের ইন্টারভিউ নেবার পর ওর কোথায় ভুল হলো, কোনটার অ্যান্সার কি দেওয়া উচিত ছিল সেটা আমি এখানে বলবো, ঠিক আছে? কোনটার অ্যান্সার ও ভুল বলেছে, কেন ভুল বলেছে এবং কি উত্তর দেওয়া উচিত ছিল, সেই জিনিসটা হচ্ছে আমি তোদেরকে এক্সপ্লেন করব, তোরা কিন্তু সেটাকে নোট ডাউন করবি। ইন্টারভিউ ব্যাচ কিন্তু এইভাবেই প্র্যাকটিক্যালি হয়, ঠিক আছে? থিওরি যা পড়ার পড়া হয়ে গেছে, এখন বসে বসে আমি যদি তোদেরকে আবার থিওরি পড়াই তাহলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোদের হবে না। আমি কাউকে একজনকে ইন্টারভিউ নিচ্ছি, তোরা নিজেরা ইমাজিন করে নিবি যখনই আমি কোনো একটা কোশ্চেন করলাম খাতার মধ্যে সঙ্গে সঙ্গে বাকিরা নোট ডাউন করে নিলি, ঠিক আছে? যে এই কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনটা পার্টিকুলার কি উত্তর হতে পারে। আমি সোম থেকে ধর মোর্স ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন করলাম,
বোঝা গেল? তার মানে তোদের মাথায় থাকতে হবে যে মোর্স ডায়াগ্রাম থেকে কিন্তু আমাকে যে কোনো কোশ্চেন ধরতে পারে, তাহলে আমাকে মোর্স ডায়াগ্রামটা কিন্তু একটু ভালো করে থিওরিটা পড়ে নিতে হবে। বুঝতে পারলাম? প্রত্যেককে কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে। পুরোপুরি আমি অন্যান্য যে ক্লাসগুলো আমি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্স আমি ক্লাস করি, এটা তোরা প্রত্যেকেই দেখেছিস। আমার ক্লাসের টেন্ডেন্সিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। আমি বলেওছিলাম যে ইন্টারভিউ ক্লাস আমি কিন্তু অন্যভাবে নেব। ক্লাসে একজন একজন করে প্রত্যেককে যাকে যাকে দিয়ে দেবো সে ইন্টারভিউ দেবে, বাকিরা হচ্ছে তাকে কি কোশ্চেন করলাম সেগুলোকে নোট ডাউন করে তারা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। রামের হচ্ছে কি ভুল হলো সে কিন্তু সেটাকে রেকটিফাই করবে। পুরোপুরি ব্যাপারটা বোঝা গেল? ইয়েস স্যার। ঠিক আছে, এইভাবেই কিন্তু ইন্টারভিউ আমি ক্লাসগুলো পরপর নেব। প্রতিদিন নোট চলবে। দেখ এইভাবে করতে করতে দেখবি প্রতিদিন তোদের অসংখ্য জিনিসে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে স্যার আমি এই বইটা থেকে আমি কি পড়বো, আমি কোন জিনিসটা পড়বো, স্যার কি পড়বো না পড়বো। ঠিক আছে, এইভাবে হয় না ইন্টারভিউয়ে কারো এক্সপিরিয়েন্স কিরকম টাইপের হয়েছে তার উপর বেস করে তোদেরকে প্রিপারেশনটা নিতে হতে পারে। ঠিক আছে, কেউ বললো আমার ইরিগেশন ফেভারিট সাবজেক্ট, আমি তোকে ইরিগেশন থেকে যখন কোশ্চেন করবো ইরিগেশনে কোন কোন জায়গাগুলো আমি বেশি হাইলাইটেড করছি তোকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার বললাম নন টেকটাও কি ইনক্লুড থাকবে? বল। নন টেক পোরশনটাও কি স্যার ইনক্লুড থাকবে নাকি? হ্যাঁ আমি বলে দেবো, আমি ক্লাসের মধ্যেই সেইগুলো আলোচনা করব। একটা যখন ইন্টারভিউ নিচ্ছি টেকনিক্যাল নন টেকনিক্যাল সব কোশ্চেনই তোদের ধরবো। আমি তো রামকে ধর আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, সে বললাম আমার বাড়ি হাওড়ায়। আমি তাকে বললাম যে হাওড়ার একটা খুব ফেমাস একটা স্ট্রাকচার বলো। ঠিক আছে, তখন তাকে স্ট্রাকচারটা বলতে হবে। সে বললো স্যার হাওড়া ব্রিজ। ঠিক আছে, আমি তখন তাকে প্রশ্ন করলাম যে হাওড়া ব্রিজ হচ্ছে কি ধরনের স্ট্রাকচার, ক্যান্টিলিভার না হচ্ছে সাসপেনশন না কি ধরনের স্ট্রাকচার। আমি তাকে যখন এই কোশ্চেনটা করছি তোকেও মাথায় রাখতে হবে যে আমি যে জায়গা থাকি সেইখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমাকে ধরতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? বাচ্চা ছেলে তো কেউ নয়, তাদের উপস্থিত বুদ্ধিগুলো এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে, প্রত্যেককে কিন্তু এ করবি। আমি শিডিউল একটা করে দেবো কার কার কবে কবে ইন্টারভিউ হচ্ছে, যারা যারা এ করছিস। আর প্রত্যেকে যার ইন্টারভিউ হয়ে গেল মানেই হচ্ছে তো এটা ভেবে কেউ বসে থাকিস না যে রামের আমার ইন্টারভিউ হয়ে গেছে মানে ব্যাস আমার শেষ। তোর সবে শুরু হলো। তোর ইন্টারভিউ নেওয়ার পর বাকিদের যখন ইন্টারভিউ নেবো তখনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সেই সময়টা হচ্ছে তোকে মাথা ক্লিয়ার রাখতে হবে যে আমি কোন কোন জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ইন্টারভিউর সময় কত করবে, কতজন আছিস তোরা, আমি সেটা আমি দেখে আমি সেটা একটা শিডিউল করে বানাবো। এখন আস্তে আস্তে যারা প্রথম দিকে জয়েন করছিস তাদেরটা একটু টাইমটা একটু বাড়াবো, পরের দিকে আমি সবাই টাইমটা কমিয়ে দেবো। কারণ হচ্ছে তাদেরকে অলরেডি তারা অনেকটা নোটস পেয়ে যাবে, তারা অনেকটা প্রিপেয়ার হয়ে যাবে, তাদের টাইমটা কমিয়ে দেবো। কিন্তু প্রথম দিকে যারা আছিস তাদেরকে ধর রামকে আমি এখন বেশি ইন্টারভিউ নিচ্ছি, তোকে আমি কম ইন্টারভিউ কেন নিচ্ছি সেটা কোনো ম্যাটার নয়। রামকে আমি ইন্টারভিউ নিচ্ছি মানে তোকেও ইন্টারভিউ নিচ্ছি, একদম তোরও সেই কোশ্চেন গুলো হচ্ছে। ঠিক আছে স্যার, আমি সেটা বলছি না, আমি বলছি আপনি যে ইন্টারভিউ নেবেন তো ফাইনালি আমরা যখন বোর্ডে ইন্টারভিউ দেবো এই টাইমটা কতদিন পাবো আমরা? তোদের রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউ এর সময়টা কতটা পাবি? তোদের যারা প্রথম দিকে ধর অ্যাডমিট কার্ডে যাদের র‍্যাঙ্ক প্রথম দিকে আছে তাদের হচ্ছে তোর ম্যাক্সিমাম 1 সপ্তাহ পাবি। ঠিক আছে, 1000 জন ছেলে মানে ধর 5-6 মাস ধরে ইন্টারভিউ হতে পারে। 5-6 মাস ধরে? 5-6 মাস নয়, 1000 জন মানে ধর 3 মাস তো লাগবেই। আগের বারেই 3 মাস লেগেছিল, আগের বারেই 2.5-3 মাস লেগেছিল। সুতরাং যাদের কমের দিকে আছে তাদের তো পিছনের দিকে তাদের অসুবিধা হবে না, কিন্তু যারা প্রথম দিকে আছে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য একদম ওই জন্যই আমি পার্টিকুলার এই সময়টাই শুরু করে দিলাম ইন্টারভিউ ব্যাচে। কারণ যখন একবার রেজাল্টটা বেরিয়ে যাবে। জেনারেলদের কি ইন্টারভিউ আগে হবে? কে জেনারেলদের স্যার ইন্টারভিউ আগে হবে? না, একজন আমাকে বলছিল আগে জেনারেলদের হবে তারপরে রিজার্ভের পরে হয়। না, ওইভাবে এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। পিএসসি কি করবে না করবে, পিএসসি জেনারেলি যেটা করে বা আগে করা উচিত মানে আমার মতে যেটা হচ্ছে যে ওদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার ওয়াইজ হচ্ছে ইন্টারভিউতে ডাকা উচিত। তাহলে অ্যাটলিস্ট বোঝা যায় যে হচ্ছে বোঝা যাবে না যে কে কিরকম কি স্কোর টোর পেয়েছে। ঠিক আছে, ওইভাবে শুনেছিলাম স্যার। তো
বারবার স্যার বলছি, বল আমি ক্লাস অফ করলাম। হ্যাঁ